গেল ইলিশ মাছের ঝোল। এইবার খেতে হবে মিষ্টি, রসগোল্লা, গোল্লা গোল্লা রসগোল্লা খাবো, সবগুলো খাবো, আমি কাউকে দেবো না, সব আমার। এই যে মশাই, জুতো ছুড়বেন না, জুতো ছুড়লে কিন্তু আমিও জুতো ছুড়বো, জুতো তো পড়িনি। আচ্ছা ঠিক আছে, আপনি জুতো ছুড়লে আমি এখান থেকে রসগোল্লা ছুড়ে মারবো। রসগোল্লা, গোল্লা গোল্লা রসগোল্লা। এখন আমাদের ভোজন রসিক বাঙালিকে নিয়ে একটা ছোট্ট প্রয়াস। এই সুবাদে বাংলা সাহিত্যের কবিতা, গান, গল্প ও উপন্যাসে খাদ্য ও ভোজনের বর্ণনা দেবার চেষ্টা করব। সব দেশের এবং সব সমাজের মতো বাঙালিদের দৈনন্দিন জীবনেও খাওয়া দাওয়া এবং খাদ্যের প্রভাব অত্যন্ত গভীর এবং স্বাভাবিক। স্বাদ বা জিহ্বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয়। এই পাঁচটি ইন্দ্রিয়ের সুখ ও আনন্দের জন্যই তো বেঁচে থাকে। যদিও আমরা চেঁচিয়ে বলি যে বাঁচার জন্যই তো খাওয়া, খাওয়ার জন্যে বাঁচা নয়। একটা প্রবাদ আছে, জন্ম মৃত্যু বিয়ে এই দিন বিধাতাকে নিয়ে। এই প্রবাদ বাক্যে একটা অনিশ্চয়তা পরিষ্কার রয়েছে, কিন্তু বাঙালি জীবনে এই দিনকে উপেক্ষা করে কোনো ভোজনের যে রীতি, তার মধ্যে কোনো অনিশ্চয়তা নেই। পূজা, পার্বণ, পালা, ব্রত সব কিছুতেই রয়েছে ভোজনের সমারোহ। বাংলা সাহিত্যে সব কিছুরই উল্লেখ আছে, ভূমিকাও আছে। আমোদ, আনন্দ, উৎসব, সুখ, দুঃখ, ভালোবাসা, প্রণয়, বিরহ, বেদনা সব কিছুকেই কেন্দ্র করে খাদ্য বা ভোজনের বিবরণ বাংলা সাহিত্যের তুলনায় অন্য সাহিত্যে অনেক কম। রাশিয়ার সাহিত্য, বিশেষ করে টলস্টয় বা গোর্কির লেখায় খাবারের উল্লেখ আছে, কিন্তু আমাদের মতো এতটা নয়। অল্প বয়সে আমরা শিখেছি কি খাবো, কেন খাবো, কিভাবে খাবো ইত্যাদি ছড়া ও ছবি থেকে। তারপর কিশোরে বা তরুণ বয়সে চরিত্র গঠনে খাদ্যের প্রভাব, প্রণয় ও খাদ্যের মধ্যে সংযোগ সবকিছুই তার রূপ, রস, গন্ধ, স্বাদ নিয়ে বাংলা সাহিত্যে বিরাজ করছে। এখানে ঘুষ খাওয়া, মার খাওয়া, ঘোর খাওয়া এগুলো বর্জন করা হয়েছে। আসুন আমরা কিছু অংশ এই অনুষ্ঠানে পরিবেশন করব। প্রথমেই শুরু করা যাক একটা কবিতা দিয়ে। সুকুমার রায় তার খাই খাই কবিতায় বলেছেন, খাই খাই করো না গো এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয়ে যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। তাই আশায় রয়েছে। শিশুকাল থেকে আমরা শিখেছি ভোজনের নিয়ম বা সামাজিক শালীনতা। বিদ্যাসাগর মশাই আমাদের শিখিয়েছেন ভালো ছেলের লক্ষণ কি হবে। গোপাল বড় সুবোধ বালক, সে যা পায় তাই খায়। যদি খাদ্য খায় তবে ঠিক আছে, কিন্তু কাগজ, পেন্সিল, জুতো ইত্যাদি খাওয়া চলবে না। এবার একটু বাংলা সাহিত্যের ছড়া শুনুন। অন্নদাশঙ্কর রায় এই সর্বভূক স্বভাব সম্পর্কে সচেতন করেছেন আমাদের। চুষছে তো চুষছে, মুখে পুড়ে পুষছে, চানাচুর চাটনি কি মিশছে, এই মেয়েটা পিসছে। কিভাবে খেতে হবে বা খাওয়ার শালীনতা নিয়ে অন্নদাশঙ্কর রায় মশাই আবার বলেছেন,
খেতে দিলে ছড়ায়, পাতে পুড়ে পালায়। বোঝে না কো মা বাপের দুঃখ, এই ছেলেটা মুখ্য। এই ছেলেটা হয়তো বুদ্ধিমান, আপনারা বুঝতে পারছেন না। একসঙ্গে বেশি খেতে নেই, সে ব্যাপারে সাবধান করেছেন যোগেন্দ্রনাথ সরকার তার হাসি খুশি বইতে। হারাধনের 10টি ছেলের মধ্যে একটি তো কোথাও হারিয়েই গেল, আরেকটি কাট কাটতে গিয়ে দুখান হল। এবার 8-এর অবস্থা দেখুন। হারাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল, রইল বাকি শাক। শুধু ভাত খেয়েও যে লোকে পটল তোলে তার প্রমাণ পাওয়া গেল। বাংলার বাহিরেও রন্ধন প্রণালীকে বাঙালি কিভাবে প্রভাবিত করেছে সেটা শুনুন ফজরি মান্নার কাছে। 1, 2, 3। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, হাতে নিয়ে যেই তুলি এই বিরিয়ানি কোরমা, পটলের দোরমা, মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেঁচকি। আমরা এখন সবাই স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। এবার দেখি আর এক কবি কি বলেছেন স্বাস্থ্য রক্ষার নিয়ম সম্বন্ধে। বহুদিন বাঁচবে যদি খাও ফলমূল 16 বার চিবিয়ে। কিন্তু সমস্ত উপদেশগুলো পাঞ্চাল করে দিয়েছেন রবীন্দ্রনাথ। আমসত্ব দুধে ফেলি, তাহাতে কদলি তরি, সন্দেশ মাখিয়া দিই তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। হাপুস হুপুস শব্দ ছেলেবেলা থেকে বারবার শুনেছি। শব্দ করে খেতে নেই, মুখে খাবার নিয়ে কথা বলতে হয় না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার গ্রামে ফেরা যায়। গ্রামীণ বাংলার ভোজ্য তালিকার বিবরণ আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাল নবমী গল্পে। বিভূতিভূষণের নায়িকারা অনবরত লুচি ভেজে খাইয়েছে আর গ্লাসে চা দিয়েছে। রসরাজ অমৃতলাল বসুর লেখা লুচির গান। তোমার তুলনা তুমি প্রাণ, তোমার তুলনা তুমি প্রাণ, যেমন আকাশে পূর্ণ শশী, যেমন আকাশে পূর্ণ শশী, সে কাঁদে কলঙ্ক ছলে। ও গো লুচি, ও লুচি, ও গো লুচি, তোমার মান্য ত্রিভুবনে। ও গো লুচি, ও লুচি, ও গো লুচি, তোমার মান্য ত্রিভুবনে। তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, খাইয়ে ধন্য এ জীবনে। ও গো লুচি, ও লুচি, ও গো লুচি, তোমার মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনে কিছু হয় না নির্বাহ। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনে কিছু হয় না নির্বাহ।
পার্বণে পূজায় রাজায় প্রজায়, পার্বণে পূজায় রাজায় প্রজায়, আনে তোমায় ভবনে। অগণচি অনচি অগণচি তোমার মান্য, তোমার মান্য, তোমার মান্য ত্রিভুবনে। এবারে চরিত্র গঠনে খাওয়া কিভাবে প্রভাবিত করে তার উদাহরণ আছে বাংলা সাহিত্যে। বিশেষ করে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীতে ভবানী পাঠক দৈনিক খাওয়ার রীতি কিভাবে বেঁধে দিয়েছে। কোনোদিন রাজসিক রান্না, কোনোদিন সাকান্ন, আবার কোনোদিন ফলাহার, অর্থাৎ কোনো বিশেষ স্বাদবহুল খাবারের দাস হলে চারিত্রিক দৃঢ়তার হানি হয়। প্রতিভা বসু তার সাধু দাদু ও কাবু মামা গল্পে পুষ্টিকর খাদ্য খাওয়া ও চরিত্র গঠনের যোগাযোগ উল্লেখ করেছেন। সাধু দাদুর কলকাতায় বিরাট বাড়ি। ছুটিতে শহর দেখার জন্য গ্রাম থেকে আত্মীয় স্বজন আসতেন। নিয়ে আসতেন নিখুঁতি, ইলিশ, কাসুন্দি, চমচম, সরভাজা ইত্যাদি। সাধু দাদু রেগে যেতেন এ সমস্ত অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে। তার বদলে পরিবেশন করতেন স্বাস্থ্যকর খাদ্য, আদা কুচি আর ছোলা ভিজানো, তার সঙ্গে 1 গ্লাস জল। চায়ের কোনো পার্টি ছিল না সাধু দাদুর বাড়িতে। তারপর লাল চালের ভাত, পাতলা ডাল ও শাক সেদ্ধ, বিকালে ঘোল ও শুধু মুড়ি, রাতে আবার ভাত, পটল সহ মুটি মাছের ঝোল। 10-12 দিন থাকবেন উদ্দেশ্য নিয়ে যারা এসেছিলেন, 2-3 দিন পরেই তারা পালান। সাধু দাদু তাদের আনা সন্দেশ, ছানার পোলাও, সরভাজা বার করে একা পরম তৃপ্তি নিয়ে খান। তার দয়ার শরীর, কষ্ট করে গ্রাম থেকে খাবার এসেছে, তিনি কি করে তার অপচয় করতে পারেন? মাছে ভাতে বাঙালি, সে কি গানেও মাছকে বাদ দিতে পারে? ইলিশ মাছ হলে তো কথাই নেই। এবার শুনুন বাঙালি আর মাছ, বিশেষ করে ইলিশ মাছ কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 1, 2, 3 বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। ইংরেজিতে একটা কথা আছে, টু এন্টার এ ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টমাক, অর্থাৎ পুরুষের হৃদয়ের প্রবেশদ্বার তার উদরের ভিতরে। এই প্রবাদের নজির বাংলা সাহিত্যে প্রচুর। শরৎচন্দ্রের নায়িকারা তো অভুক্ত বা ক্ষুধার্ত পুরুষ দেখলেই মাতৃভাবাপন্ন হতেন, আর অনেক ক্ষেত্রেই সেটা পরিণত হতো প্রণয়ে। অন্নদা দিদি, রাজলক্ষ্মী, মেজ দিদি, বর দিদি সবাই তো অনবরত রান্না করে সফল বয়সের পুরুষকে খাওয়াচ্ছেন। শরৎচন্দ্রের দত্তাতে অভুক্ত নরেনের খাওয়া দেখেই বিজয়ার প্রাণে প্রণয়ের সূত্রপাত। এছাড়া রবীন্দ্রনাথের ঘরে বাইরেতেও নিজ হাতে রান্না করে সন্দীপকে খাওয়াতে চায়, এই ইচ্ছা বিমলা তার স্বামীকে করেছে। বর্তমানে খাদ্য সচেতন বাঙালির কি অবস্থা একটু ভেবে দেখুন। এই পেট রোগা বাঙালি এখন নিমন্ত্রণ বাড়িতে যায়, পকেটে হজমের ওষুধ। কিন্তু এই পেট রোগা বাঙালি জামাই হলে গদ হজমের তো আটকা করে না। বিয়ের পর জামাইয়ের শ্বশুরবাড়ি আগমন এবং জামাই আদর আমাদের সকলের জানা। জামাই খাওয়ানো প্রথাটি বাঙালিদের একচেটিয়া এবং এটি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার আসা যাক একটু হাস্যরসে। ভোজন নিয়ে হাস্যরসের নজির বাংলা সাহিত্যে যথেষ্ট আছে। রবীন্দ্রনাথের গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা একটি উদাহরণ। যাহারা বলে
গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিল, তাহারা বিশ্বনিন্দু, তাহারা তিলকে তাল করিয়া তোলে। আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল ও কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দেয়া অত্যন্ত মনোযোগের সঙ্গে পান্তা ভাত খাইতেছিলেন। বাহির হইতে যখন ডাক পড়িল, তখন স্তূপীকৃত চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন, মিনসে মরার আর সময় পায় না, দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না। এই কয়েকটি পংক্তি পড়লে শ্রোতার চোখে জল না এলেও জিভের জল সংবরণ করা কষ্ট। সৈয়দ মুজতবা আলী সমস্ত ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য ও ইউরোপ ঘুরেছে এবং সেখানে দীর্ঘদিন বসবাস করেছেন। তার বইতে বিশেষ করে দেশে বিদেশে ও চাচা কাহিনীতে খাবার বিবরণ বর্ণনাময়। জার্মানির ক্রিম রোল কি জিনিস তা বাঙালিকে বুঝিয়েছেন। পাটিসাপটার দুঃসম্পর্কের খুঁততো ভাই। এত বিদেশি অভিজ্ঞতার পরও মুজতবা আলী বলেছেন যে ছানা নিয়ে বাঙালিদের যত কারিকুরি আর কেউ করতে পারে না। রসগোল্লা ও সন্দেশ তো বাঙালিদের প্রধান মিষ্টি। যে রসগোল্লা আজ বাংলার সাংস্কৃতিক প্রতিভ হিসাবে আত্মপ্রকাশ করেছে, তার সৃষ্টি হয়েছে নবীনচন্দ্র দাশের হাত ধরে। উনি পরিচিত ছিলেন নবীন ময়না নামে। 1925 সালে নবীনচন্দ্র দাশের মৃত্যু হলে ব্যবসা পরিচালনার দায়িত্ব বর্তায় তার সুযোগ্য পুত্র কৃষ্ণচন্দ্র দাশের উপর। তারপর পিতা পুত্রের মিষ্টান্ন শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগে পাওয়া গেল ভ্যাকুপ্যাক রসগোল্লা। 1935 সালে তারা এসপ্ল্যানেডে কেশি দাস নাম দিয়ে নতুন দোকান চালু করেন। এবারে শুনুন রসগোল্লার গান। মরীচিকা ও প্রাকৃতিক সৌন্দর্যের অন্বেষণে সুধীর রঞ্জন খাস্তাকি সমস্ত ভারতবর্ষ ঘুরেছেন। তাঁর অভিজ্ঞতা ব্যক্ত করেছেন তেলমণি লঙ্কা কবিতায়। এক নিস্তব্ধ গ্রামের বাড়িতে এসে হাঁক দিলেন তেষ্টা মেটাবার চেষ্টায়, সাড়া পেলেন শেষটায়। একটি মেয়ে বেরিয়ে এলো, শুধালো, কি চাই? খুকি, এক গ্লাস জল দিতে পারো? পুরো বাঙাল টোনে উত্তর এলো, বসেন একটু। অতিথিকে কি শুধু জল দেওয়া যায়? একটি ছোট মালসায় এলো, তেল মাখা গরম মুড়ি, ভেজেছে বোধহয় এই গাঁয়েরই কোনো এক বুড়ি। সঙ্গে এলো দুটো চিকচিকে সবুজ কালো লঙ্কা।
রাখলো নিকানো দাওয়ার মেঝেতে, হাতে লঙ্কা দেওয়ার নিষিদ্ধ নিয়ম এড়াতে। মেয়েটি বলল, এই লাল লঙ্কার রং খুব কালো, সিপাহীরা দেখতে পারেন, লাগবে বড় ভালো। সুধীরঞ্জনের ভাষায় বললাম, তেল মুড়ি আর লঙ্কা খেলুম, ঠান্ডা জলে চুমুক দিলুম, পরিপূর্ণ তৃপ্তি পেলুম, তারপরে বিদায় নিলুম।